রাজনীতি সো এক্সস্টিং, সো বোরিং। ডেফিনেটলি আমি দল করছি ভাই, আমারও চাওয়া পাওয়া থাকবে ডেফিনেটলি। সে প্রাক্তন শিক্ষা দপ্তর যেটা জেলে রয়েছে, বর্তমান শিক্ষা দপ্তর জেলে নেই। স্বাধীনতা সংগ্রামের সময় ব্যবহার করা হয়েছিল এরকম অস্ত্রের খোঁজ পাওয়া যাচ্ছে। যেই আদর্শে সৃজনরা বিশ্বাস করেন না, সেই আদর্শটা ভয়ানক আদর্শ। ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছো। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষা যে দফতর তারপরে অনেকটা জেলে, এই যে এই গোটা ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো? না মানে এটা প্রাক্তন শিক্ষা দপ্তর যেটা জেলে রয়েছে, বর্তমান শিক্ষা দপ্তর জেলে নেই। এবং দেখুন, জেলে থাকার প্রসঙ্গ নিয়ে আমি একটা কথা বলবো, যে যেরকম আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তিনি কি করেছেন কি করেননি বিশ্বাস করুন আমি জানি না। আমার দলের অনেকের মতোই আমিও জানি না যে আসলে সত্যিটা কি, কারণ এই বিষয়টা পুরোটাই একটা তদন্তনাধীন বিষয়। যতক্ষণ না তথ্য পেশ করা হচ্ছে, কোনো সিদ্ধান্তে আসা হচ্ছে, আমরা জানতে পারবো না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমারও একটা প্রশ্ন থেকেই যায় যে আসলে কি ঘটেছিল। আর অবশ্যই যদি দুর্নীতি হয়, যদি যা ঘটেছিল সেটা যেটা দেখানো হয়েছে টিভিতে, যেটা সত্যি হয়, তাহলে নিশ্চয়ই শাস্তি হওয়া দরকার। এবং সেটা আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সিবিআই, ইডি, এরকম এনআইএ, এই কেন্দ্রীয় সংস্থাগুলো না কোনো কেসই আজ অব্দি কিন্তু 89% কেস, এটা পরিসংখ্যান বলছে, তারা কিন্তু প্রমাণ করতে পারেনি, কোনো কনক্লুসিভ সিদ্ধান্তে আসতে পারেনি। আমি কিন্তু তোমাকে মাঝে ইন্টারাপ্ট করেই বলছি, পুরনো সরকারের সময়ে এটা এখন যারা বিরোধী তাদের তরফ থেকে বারবার করে অভিযোগ করা হয় যে পুরনো সরকারের সময় কোথাও একটা চকলেট বোমা ফাটলেও মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তের দাবি করতেন। এবারে এদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই কিন্তু তদন্তটা করছে। ডেফিনেটলি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি কোথাও ধর্নায় বসে গেছেন যে সিবিআই হতে দেবো না? কোথাও গিয়ে বলেছেন যে সিবিআই হতে দেবো না, এই কারণে ধর্নায় বসেছেন? ডেফিনেটলি নট। আজকে সিবিআই হতে দেবো না, এনআইএ হতে দেবো না, ইডি হতে দেবো না বলে কিন্তু কোথাও ধর্নায় বসেননি। উনি বলেছেন হোক, অবশ্যই যেটা স্বচ্ছ তদন্ত হবে হবে। কি তবে একটা বিষয় যেটা আমি ডেফিনেটলি বলবো, দেখো যারা দীর্ঘদিন ধরে রাস্তায় আন্দোলন করেছেন চাকরির জন্য, যারা ধর্না দিয়েছেন, তাদের প্রতি অবশ্যই সম্মান রয়েছে। এবং এটাও একটা বিষয় যে আজকে এক একটা করে প্যানেল বেরিয়েছে, এবং সেই প্যানেলগুলোর বিরুদ্ধে আমাদের বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সম্মানীয় অ্যাডভোকেট, তিনি একটা একটা করে কেস ঠুকে দিয়েছেন। তা প্যানেলগুলো কি করে বেরোবে, রেজাল্ট কি করে বেরোবে? একটা প্যানেল নিয়ে যদি কেসই থাকে, তার রেজাল্ট বেরোতে পারছে না তো। এবং একটা রেজাল্ট বেরোলো, কিন্তু সেটার রায় কি দাঁড়ালো, এটা তো আমার মনে হয় যে শতাব্দীর সব থেকে করুণ রায়, শতাব্দীর সব থেকে নিষ্ঠুর রায়, যেখানে প্রায় 26,000 সংখ্যাটা, প্রায় 26,000 জনের চাকরি চলে যাচ্ছে। এবং যদি সিবিআই হাতে তো এই কেসটা ছিল, সিবিআই প্রমাণ করতে পারেনি, সিবিআই তথ্য পেশ করেছিল যে 5,000 জনকে এক্সট্রা চাকরি দেওয়া হয়েছে। তাহলে সিবিআই যখন বলেই দিয়েছিল, তাহলে সেই 5,000 জনের চাকরি যেতে পারতো। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মুখ্যমন্ত্রী যিনি বলেছেন যে না, তাদের চাকরির টাকাটা বন্ধ হবে না, তারা যে মাইনেটা পেতো সেটা বন্ধ হবে না। পারলে তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট সেটাও বন্ধ করে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ বিচার করবে। মানুষ জানে যে শিক্ষা দুর্নীতি কি, আর কি শিক্ষা দুর্নীতি হিসাবে কি দেখানো হচ্ছে। আর একটা বার্নিং ইস্যু যেটা এই মুহূর্তে আমাদের রাজ্যে রয়েছে, সেটা হচ্ছে সন্দেশখালী। এখানেও আমি আবার কোট আনকোট বলছি যে তৃণমূলের নেতা শেখ শাহজাহান, সে কোট আনকোট পিঠে বানানোর জন্য ডাকছে। ঠিক আছে, এগুলো কোনো একটা জায়গায় কি খুব পীড়া দেয় রাজন্যাকে? ডেফিনেটলি দিত, যদি বিষয়গুলো সম্পর্কে দেখুন, এই যে তুমি প্রথমে যেটা বললে যে যা ঘটে তার কিছুটা হলেও রটে, এই যা রটে তার কিছুটা হলেও ঘটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি যদি কিছু ঘটে থাকে, সেটা অবশ্যই রাজন্যাকে পীড়া দেবে, যদি কিছু ঘটে থাকে। আর যদি পুরোটাই রটনামাত্র হয়, তাহলে তো এটার তদন্ত হচ্ছে, এটাও তো একটা তদন্তনাধীন বিষয়। এনআইএ এসছে এটা তদন্ত করতে, এবং তারা বিভিন্ন রকমের অস্ত্র খুঁজে পাচ্ছে, এবং সেই অস্ত্রগুলো সুসজ্জিত করে রাখাও রয়েছে এতদিন পর্যন্ত। এবং আরও অনেক প্রশ্ন তৈরি আছে, সেই অস্ত্রগুলো যদি খুঁটিয়ে দেখা যায়। কয়েকদিন আগেই, আমি 2 দিন আগেই জাস্ট পড়ছিলাম
একটা আর্টিকেল বেরিয়েছিল অস্ত্র সম্পর্কে, যে অস্ত্রগুলোর মধ্যে নাকি অনেক অস্ত্র এরকম রয়েছে স্বাধীনতা সংগ্রামের সময় ব্যবহার করা হয়েছিল, এরকম অস্ত্রের খোঁজ পাওয়া যাচ্ছে। তো সেই অস্ত্র এখনো সন্দেশখালীতে শেখ শাহজাহান এবং তার দলবল ব্যবহার করছে। খুব অবাক লাগে। এবং ওইখানেই পার্টিকুলার জায়গাতেই জানতো এনআইএ যে ওখানেই অস্ত্রটা সুসজ্জিত করে রাখা রয়েছে। তো এগুলো নিয়ে অনেক প্রশ্ন যায়। লোকসভা নির্বাচনের বাজারে এই রোদ, এর মধ্যে প্রার্থীদের প্রচার, তোমরা প্রচারে যাচ্ছ, কখনো কখনো কি খুব মনে যে কেন করছি, এরকম কি কখনো ফিলিং আসে যে এই জিনিসগুলোকে দেখে? আমি অবশ্যই সবগুলোই তদন্ত সাপেক্ষ, কোনোটাই প্রমাণিত নয়, আমি সেই বিষয়ে যাচ্ছি না। এই যে অভিযোগটা উঠে আসছে সেইটার জন্য বলছি। না, বিশ্বাস করো আসে না। কেন আসে না? কারণ আমি যখন যেই সময় দলটা করতে এসেছি সেই ম্যাক্সিমাম সময়টাতে এইগুলোই শোনা গেছে। মানে আমি যেই ফেজটাতে দল ছাত্র রাজনীতি করছি 2000, কারণ আমি 2017 সালে প্রথম সিআর দাঁড়িয়েছিলাম এবং প্রথম জিতেছিলাম। তো সেই 2000 আমার কলেজ তখন, তো কলেজ রাজনীতি থেকে যখন আমি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করা শুরু করেছি, আমি তৃণমূল কংগ্রেস পরিবারেরই মেয়ে। তো আমার যে সময়টা, সেই সময়তে এত এরকম ঘটনা শুনেছি না আমার কাছে, আর মানে সেই সবকটা ঘটনাই শোনা, কেউ প্রমাণ করতে পারছে না। মানে প্রমাণ করাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রমাণ এখনো পর্যন্ত রিজওয়ানু কেসের প্রমাণ করতে পারেনি সিবিআই। আমি এই জায়গায় দাঁড়িয়ে আছে সিবিআই 89% কেস আমাদের ভারতবর্ষে প্রমাণ করতে পারছে না এবং সিদ্ধান্ত দিতে পারছে না, কেসগুলো ঝুলে আছে যথারীতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে তৃণমূল কংগ্রেসকে শুধুমাত্র বদনাম করার জন্য এই বিষয়গুলো ঘটছে। তবে হ্যাঁ, যে কোট আনকোট বিষয়গুলো তুমি তুলে ধরলে, পিঠে বানানো, শিক্ষা দুর্নীতি, ডেফিনেটলি যদি হয়ে থাকে সেটা আমাদের কাছে লজ্জার বিষয়। কিন্তু আমরা নতুন প্রজন্ম, আমরা স্বচ্ছতাকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে চিনতে শিখেছি এবং আমরা আগামী দিনেও এই রোদ, ঝড়, জল, বৃষ্টি উপেক্ষা করে সেটাই প্রমাণ করার চেষ্টা করব। এই কারণে করব এরকম নয় যে আমার আজকে কিছু পাওয়া আছে, আমার কিছু চাওয়া আছে। ডেফিনেটলি আমি দল করছি ভাই, আমারও চাওয়া পাওয়া থাকবে, ডেফিনেটলি সেটা। কিন্তু তার মানে এই নয় যে আমি আমার চাওয়া পাওয়ার জন্য শুধুমাত্র মমতা 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 অভিষেক 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 করবো, তা নয়। আমি সামগ্রিক চাওয়া পাওয়ার জন্য করব, প্রত্যেকটা মানুষের জন্য। ভাগ্যিস আমাদের রাজ্যটা মণিপুর নয়, ভাগ্যিস হাতরাস, উন্নাও নয়। তুমি যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোটার, তোমার এখানে তৃণমূলের প্রার্থী সায়নী, দলের যুবনেত্রী। উল্টো দিকে বামেদের প্রার্থী হচ্ছে সৃজন, বাম ছাত্র সংগঠনের রাজ্য সম্পাদক ছিল। কাটে কাটাক্কার হবে বলে মনে হয় নাকি সায়নী অনেকটা এগিয়ে? সায়নিধির কথা আমি যদি বলি, দেখো সায়নিধির দক্ষ সংগঠক, সেটা সায়নিধি 3 বছরে প্রমাণ করে দেখিয়েছে যুব সভাপতি থাকাকালীন। এবার সৃজনদা দক্ষ সংগঠক কিনা সেটা সৃজনদার দল বলবে, উত্তর দেবে, সেটা আমি উত্তর দিতে পারি না। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে সায়নী ঘোষ যেভাবে 3 বছর পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গেছে, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গিয়ে প্রচার করেছে, সেইখানে দাঁড়িয়ে সায়নিধি অনেকটা এগিয়ে, এই টাক্কারে অনেকটা এগিয়ে, এই লড়াইতে অনেকটা এগিয়ে। তবে হ্যাঁ, সৃজনদা সম্পর্কে আমি বলবো, সৃজনদাই বলছি, সৃজনদা দেখুন, মানুষ হিসাবে সৃজনদাকে আমি যতটুকু চিনি, আমি হয়তো বিশাল কিছু চিনি না, তবে মানুষ হিসেবে আমার মনে হয়েছে সৃজনদা টক্করে থাকার মতো একজন প্রার্থী এবং মানুষ হিসেবে ভালো। তবে যেই আদর্শে সৃজনদা বিশ্বাস করেন না, সেই আদর্শটা ভয়ানক আদর্শ। মানে মানুষ মেরে মানুষ প্রেমের কথা বলে। এই যে বেটি বাঁচাও বেটি পড়াও, নরেন্দ্র মোদী একটি প্রকল্প করেছিলেন, আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রীর দ্বারাই তো আমার মনে হয় ইনফ্লুয়েন্সড। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী কবে করেছেন? এসেই কন্যাশ্রী 2011 সালে আসার পরেই কন্যাশ্রী প্রকল্প চালু করেছিলেন তিনি। তো আমার মনে হয় যে সাধারণ মানুষ তার জবাব দেবে, তার উত্তর দেবে। ডেফিনেটলি বেটি বাঁচাও বেটি পড়াও করেও আজকে মধ্যপ্রদেশের একটি প্রত্যন্ত গ্রামের পরিসংখ্যান, আমি বলছি না, পরিসংখ্যান বলছে একটি প্রত্যন্ত গ্রামে কন্যা ভ্রূণ হত্যার সংখ্যা সারা ভারতবর্ষের মধ্যে বেশি। উত্তরপ্রদেশে কন্যা ভ্রূণ হত্যার সংখ্যা সারা ভারতবর্ষের মধ্যে বেশি, বেটি বাঁচাও বেটি পড়াও করার পরেও। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা নয়। আপাতভাবে রাজনীতি বিমুখ একটা জেনারেশনে তুমি অত্যন্ত বেশি রাজনৈতিক এবং রাজনীতিটা মাঠে ময়দানে নেমে করছো, কেন? একদম ঠিক প্রশ্ন। মানে এই প্রশ্নটা আমার খুব উত্তর দেওয়ার ইচ্ছা আছে। এই প্রশ্নটা না কখনো এরকম ভাবে আসে না যে একটা সত্যি একটা জেনারেশন, আমরা এমন একটা জেনারেশনের, আমি এমন একটা জেনারেশনে রয়েছি। রাজনীতি শুনলে বাবা রাজনীতি সো এক্সস্টিং, সো বোরিং, মানে এরকম টার্মেই আসে শব্দটা।
বাবা রাজনীতি করে কি পাস? এই তো সারাদিন মারপিট, ঝামেলা, দাঙ্গা, এই কি করে মজাটা কি? আমার মনে হয় যে যে যেটা ভালোবেসে করে, যারা এটা বলছে তারা হয়তো অন্য কিছু ভালোবাসে, কিন্তু রাজনীতি ভালোবাসি না মানে নিজের ভোটাধিকার প্রয়োগ করব না সেটা নয়। একটা আমাদের জেনারেশনটা এরকম একটা জেনারেশন হয়ে দাঁড়াচ্ছে যে দেখুন এটা তো স্বাভাবিক নিয়ম যে আমরা এখন সবটাই মোবাইল ওরিয়েন্টেড, আমাদের সোশ্যাল মিডিয়াটা খবরের কাগজের থেকে বেশি চোখ পড়ে। খবরের কাগজ আমরা যত না পড়ি, সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্ন রিলস বেশি দেখি, সারাদিনই মানুষ ফোনেই রয়েছে সারাদিন, এবং সেটা অন্য রিলস বলছি না, পলিটিক্যাল রিলসও। কে সম্মানীয় প্রধানমন্ত্রীকে কটা গালাগালি করলো, কে সম্মানীয় মুখ্যমন্ত্রীকে কটা গালাগালি করলো, কে সম্মানীয় নেতৃত্বদের, সম্মানীয় বিভিন্ন দলকে কটা গালাগালি করলো, এটা ইম্পর্টেন্ট আমাদের কাছে বেশি হয়, সেটা রিলসের মাধ্যমে দেখে মজা পাই আমরা। আমার মতো, আমার যারা জেনারেশনের, যারা রাজনীতি করছে আমার মতো, তারা জানে এর উত্তরটা, যে রাজনীতি করে কি আমরা আনন্দ পাই, কি মজা পাই। তোমার যাদের আদর্শ দেখে এই দলে আসা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী হিসেবে সামনাসামনি নেতা নেত্রী হিসেবে তাদের সঙ্গে কাজ করার সময় তাদের কাছে সবথেকে বড় শিক্ষা কি? মমতা বন্দ্যোপাধ্যায়ের ধৈর্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তারুণ্যের জোশ যেটা সবার মধ্যে তিনি সঞ্চারিত করতে পারেন, এবং ডেফিনেটলি তৃণমূল কংগ্রেসের এই মায়ের সঙ্গে, মাটির সঙ্গে মানুষের সঙ্গে থাকার যে ট্যাগ লাইন, সেটা অন্য কোনো দলের নেই। শোনা যাচ্ছে সিনেমাতে ডেবিউ হচ্ছে রাজন্যার, সেটা সম্পর্কে কিছু বলা যায়? হ্যাঁ, 1945 বিহাইন্ড দ্য মাউন্টেন্স, একটি আমাদের প্রান্তিক চক্রবর্তীর পরিচালনা একটি নেপালি, বলবো না, আমি বলবো যে একটি এমন চলচ্চিত্র যেটাতে নেপালি ভাষা ছিল, হিন্দি ছিল, ইংলিশ ছিল, কিন্তু ম্যাক্সিমামটা নেপালি। এটি একটি স্বাধীনতা সংগ্রামের গল্প। পাহাড়ের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে আজ অব্দি কোনো সেরকম বড় কাজ হয়নি, তো এটা সেরকমই একটি কাজ ছিল, এবং সেটা দীর্ঘদিন ধরে সিকিম, দার্জিলিং, উত্তরবঙ্গ, শিলিগুড়ি, জলপাইগুড়িতে চলেছে। তো সেই সিনেমায় আমি পুতলি তামাং একজনের চরিত্র করেছিলাম স্বাধীনতা সংগ্রামী, তো সেটা আমার ডেবিউ। কিছুদিন আগে পরঞ্জয় গুহ ঠাকুরতা, যারা কুইন্টেসেন্সিয়ালি বাম মনস্ক বা আরবান নকশাল বলে যাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বলা হয়, তাদের একটা মিউজিক ভিডিওতে তুমি গান গেয়েছো। ফলত সেখান থেকে এটা মনে হচ্ছে যে বাম মনস্কদের সঙ্গে কোলাবে তোমার সমস্যা হচ্ছে না, তাহলে কোলাবে সমস্যা সিপিএম এর সঙ্গে। সিপিএম কি বাম নয়? না, আমার সিপিএম এর সঙ্গে কোলাবে সমস্যা নেই এরকম নয়, বা বামেদের সঙ্গে কোলাবে সমস্যা নেই এরকম নয়। বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রকাশ্যে বলেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছেন। গানটা বামমনস্ক নয়, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। একজন বামমনস্ক মানুষ করছেন কিনা, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, সরি। গানটি কিন্তু একদমই অ্যান্টি ফ্যাসিস্ট একটা গান, ফ্যাসিস্ট ইন দ্য সেন্স অফ অ্যান্টি মোদি একটা গান। এখানে মোদি, কিন্তু আমি সম্মানীয় প্রধানমন্ত্রী মোদির কথা বলছি না, আমি এখানে মোদি মানে তার বিভিন্ন কার্যকলাপ মোদির কথা বলছি, এবং সেই গানটা আমার মনে হয়েছে যে এটা প্রয়োজন, সমাজকে জানানোর জন্য প্রয়োজন। এবং অবশ্যই আমার দল তো বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে, তো ডেফিনেটলি সেই লড়াইতে আমি সামিল হব এবং এই গানটা গাইবো। অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন সময়ে বাম দল যারা রয়েছে তাদের থেকে অনেক বেশি বামপন্থী বলেছেন। তুমিও কি সেই অর্থে দেখতে গেলে বামপন্থী আদর্শেই তো মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি যা বামপন্থী আদর্শের মানুষদের করার কথা ছিল সেটা তো তারা করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করেছেন। সেই সাম্যের কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমার মনে হয় প্রচারিত করেছেন। তো ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাম হন আমি বাম, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ডান হন আমি ডান, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমার আইডল, মমতা বন্দ্যোপাধ্যায় আমার আদর্শ। ব্যক্তি রাজন্যা এবং রাজনীতিবিদ রাজন্যার মধ্যে ঠিক কতটা তফাৎ, মানে মুখ আর মুখোশ কতটা আলাদা? না, আমার কোনো মুখোশ নেই, আমি ভীষণ মুখোশবিহীন একটা মানুষ, সেই জন্য আমার অনেক জায়গায় প্রবলেমও হয় যে আমি মুখোশের আড়ালে এক, মুখোশের সামনে এক হতে পারি না। যেটা মুখ সেটাই মুখ। তুমি যে সময়ে রাজনীতি করতে এসেছো সেখান থেকে সেখানে যত নেতা নেত্রী দেখা গেছে তার মধ্যে আমরা 5 জনকে বেছে নিচ্ছি, 10-এ তুমি তাদেরকে কত দেবে? আচ্ছা, ডিফিকাল্ট ব্যাপার, কফি উইথ করণের মতো শোনাচ্ছে ব্যাপারটা। না, মমতা বন্দ্যোপাধ্যায় 10-এ 100, অভিষেক বন্দ্যোপাধ্যায় 10-এ 100, শুভেন্দু অধিকারী একটা সময় তো তিনি সার্ভ করেছিলেন আমাদের দলকে বিরোধী দলনেতা হিসেবে, 10-এ 1, সৃজন ভট্টাচার্য 10-এ 4, আর অধীর চৌধুরী 10-এ 3.5। 3.5। বেশ রাজন্যা, অসংখ্য ধন্যবাদ, তোমার ভবিষ্যতের জন্য অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।